এই গল্পের শুরুতেই আমাদের ফিউচার দেখানো হয়, যেখানে পৃথিবীর অক্সিজেনের মাত্রা খুব কমে গেছে, যার কারণে পৃথিবীর সমস্ত গাছপালা এবং মানুষেরা মারা গেছে। খুব কম মানুষই সেখানে জীবিত ছিল। এখানে মানুষদের বেঁচে থাকার জন্য অক্সিজেন মাস্কের প্রয়োজন ছিল। এই পৃথিবীতেই আমরা দারিয়াস নামে এক ব্যক্তির সাথে দেখা করি। সে তার বাবার সাথেই কিছু কাজ করছিল। আমরা দেখি দারিয়াসের বাবা যেখানে কাজ করছিলেন, হঠাৎ সেখানে মেঝে ভেঙে পড়ে, আর এর ফলেই তার বাবা নিচে পড়ে যায়, আর যার কারণে ভুল করে তার অক্সিজেন মাস্কটিও নিচে পড়ে যায়। দারিয়াস তাকে সাহায্য করতে আসার আগেই সে মারা যায়, এবং তারপরেই দুঃখী দারিয়াস তার বাড়িতে ফিরে আসেন। বাড়িতে তার স্ত্রী ও এক মেয়ে ছিল। দারিয়াসের বাবার মৃত্যুতে তিনি খুবই দুঃখ পেয়েছিলেন। এখানে আমরা জানতে পারি দারিয়াসের স্ত্রী মায়া ছিলেন এক জীব বিজ্ঞানী, এবং দারিয়াস নিজেও একজন প্রকৌশলী ছিলেন। তারা দুজনে মিলে একটি মেশিন তৈরি করেছিলেন, যা তাদের বাড়িতে অক্সিজেনের মাত্রাকে ঠিক রাখতে পারে এবং বাইরের সমস্ত হাওয়াও তাদের বাড়িতে নিয়ে আসতে পারে। আর এই কারণেই লোকেরা মাস্ক ছাড়াই তাদের বাড়িতে থাকতে পারে। তাদের বাড়িতে একটি আন্ডারগ্রাউন্ড বাংকার সহ সবকিছুই পাওয়া যেত, এবং যদি তাদের কিছু প্রয়োজন হতো বা বাইরে যেতে হতো, ঠিক তখনই তারা অক্সিজেন মাস্ক পরতেন। দারিয়াস মায়াকে বলেন যে আগামীকাল সে তার বাবার কবরে যাবেন এবং তার সাথে যেন কেউ না যায়, কারণ তাদের কাছে অক্সিজেনের খুব বেশি সংস্থান নেই। আর ঠিক এই সময় তিনি তার অক্সিজেন মেশিন সিস্টেমে একটা বিপ শুনতে পান, আর তিনি যখন এটাকে পরীক্ষা করতে যান, তিনি ঠিক তখনই দেখতে পান যে মাটির অক্সিজেন মাত্রাও আরো অনেক কমে গেছে, এবং এই কারণেই এই মেশিনটি তাদের 3 জনকে বাঁচিয়ে রাখার জন্য পর্যাপ্ত অক্সিজেন প্রদান করতে পারবে না। এই মেশিনটি এখন শুধুমাত্র 2 জনকে বাঁচানোর জন্যই অক্সিজেন প্রদান করতে পারবে। আর এসব দেখে দারিয়াসের মন খুবই খারাপ হয়। আর পরের দিন সকালেই আমরা দেখি দারিয়াস তার বাবার কবর তৈরি করতে বাইরে বেরিয়েছিলেন। তিনি তার ছেলেকে তার মায়ের যত্ন নিতে বলেন। তিনি বারবার মেশিনের জেনারেটর চেক করতে বলেন এবং দেখতে বলেন যে মেশিনে কোনো সমস্যা আছে কিনা। মায়া এবং তার মেয়ে জওরা ভেবেছিলেন হয়তো সন্ধ্যেবেলায় দারিয়াস বাড়ি ফিরে আসবে, কিন্তু সন্ধ্যার পরেও দারিয়াস বাড়ি ফিরে আসেনি, এবং এরপরেই 6 মাস পেরিয়ে যায়, কিন্তু কেউই তাকে খুঁজতে যায়নি, কারণ মানুষরা এখান থেকে চলে গেলেই অক্সিজেনের অভাবে নিজেরাই মারা যেত। এখন এই বাংকারে শুধু জওরা আর তার মাই থাকতো। দুজনের মনেই আশা ছিল দারিয়াস একদিন ঠিক ফিরে আসবে, আর এই আশায় তারা দুজনে বেঁচে ছিলেন এবং দুজনেই একে অপরের খুব খেয়াল রাখতেন, খুবই যত্ন করতেন। পক্ষাগ্রাস্ত মায়া এখন ধীরে ধীরে তার বাংকার থেকে বেরিয়ে আসতে শুরু করেন, কারণ তার কোথাও না কোথাও একটা আশা ছিল যে আবার তিনি এই মাটিটাকে পুনরুজ্জীবিত করতে পারবে। তিনি প্রতিদিন নিয়মিত এই মাটিটাতে গাছের চারা রোপণ করতেন, এই আশায় যে হয়তো কোনোদিন এখানে কোনো গাছ গজাবে, কিন্তু আজ অব্দি তার লাগানো প্রতিটা গাছই মরে গেছে। এখন এখানে জওরা তার বাবা দারিয়াসের কথা খুবই মনে পড়ছিল। সে তার বাবাকে খুবই মিস করছিল, এবং সে তার বাবার অপেক্ষা করতে করতে ক্লান্তও হয়ে পড়েছিল। সে মায়াকে বলে যে মা, আমি বাইরে যেতে চাই, আমার বাবাকে খুঁজতে যেতে চাই। জবাবে তাকে মায়া বলে, থাক, যথেষ্ট হয়েছে জওরা। এই বিষয়ে আমাদের দুজনের বহুবারই আলোচনা হয়েছে, এবং বারবারই আমি একই কথা তোমাকে বলেছি যে আমরা বেশি দূর এই জায়গা থেকে যেতে পারবো না। তার মায়ের রেগে যাওয়াতে জওরা খুবই বিরক্ত হয়, কিন্তু সে যতই মন খারাপ করে থাকুক, পরের দিন মায়া যখন সকাল সকাল এখানে গাছের চারা রোপণ করতে আসে, জওরা তখন মায়ের কাছ থেকে ক্ষমা চায়। তারা দুজন বাংকারে ফিরে যাওয়ার আগে তারা এখানে 2টো লোককে দেখতে পায়। তাদের ভয়ে তারা বাইরে একটি গাড়ির পেছনে লুকিয়ে থাকে। তারা দেখছে দুজনেই এডির বাংকারে গিয়ে জোরে জোরে ধাক্কা মারছে, যেন তারা এটা জানে যে এখানে কেউ থাকে। তাদের দিকে জওরা মায়াকে বলে, আমার মনে হয় তাদের দুজনের কোনো সাহায্যের দরকার আছে। কিন্তু মায়া খুব ভালো করেই জানতো এখন এই পৃথিবীতে কাউকে বেশি বিশ্বাস করা যায় না। মায়া মনে মনে ভাবছিল যে এই লোক দুটো এখান থেকে চলে গেলে তারা দুজনেই তাদের বাংকারে গিয়ে লুকিয়ে যাবে। তারা দুজনেই এখান থেকে চলে যেতে চায়, কারণ মায়া ও জওরার অক্সিজেন মেশিনে তখনই বিপ করতে থাকে, কারণ এই মেশিনে খুব কম অক্সিজেন বাকি ছিল। আর তাই সেখানে দাঁড়িয়ে থাকা এক মহিলা তাদের সম্পর্কে জানতে চায়। মহিলাটি তাদের কাছে পৌঁছানোর সাথে সাথেই সে দেখতে পায় যে এখানে কেউই নেই, কারণ জওরা আর মায়া আগেই এখান থেকে পালিয়ে গিয়েছিল। মেয়েটির এক সঙ্গী তার বাংকারের ছাদে ছিল, এবং তাকেই সেই মেয়েটি জোরে চিৎকার করে বলতে থাকে, পিছনে তাকাও, পিছনে তাকাও। মেয়েটি পিছনে তাকানোর আগে জওরা এবং মায়া দৌড়ে এসে তাদের ধাক্কা মেরে তাদের বাংকারে প্রবেশ করে। মেয়েটি উঠে দাঁড়িয়ে তাদের চিৎকার করে বলতে থাকে, দয়া করে আমার কথা শুনুন, আমাদের শুধু আপনার সাহায্যের দরকার আছে, আমাদের সাহায্য করুন। কিন্তু মায়া তাদের কোনো কথাই সেখানে শোনে না। বাংকারে ঢোকার সাথে সাথে জওরা এবং মায়া তাদের ছাদের জানলা দিয়ে একে অপরের সাথে কথা বলে। তারা বলে যে তোমরা এখান থেকে চলে যাও। জবাবে মেয়েটি বলে, না, তোমাদের সাহায্য ছাড়া আমরা এখান থেকে যেতে পারবো না। এখন এখান থেকে অল্প দূরত্বে আমাদের 100 জনের ব্যবধান রয়েছে, আর সবার জীবন বিপন্ন। আমাদের সাহায্য না করলে সবাই মারা যাবে। আমি আপনাকে, আপনার মেয়ে এবং আপনার স্বামীকে খুবই ভালো করে চিনি। আমার স্বামীর নাম দারিয়াস, আর সে আমার বন্ধু ছিল। তুমি মায়া, আর তোমার মেয়ের নাম জওরা। দেখো, আমি সবই জানি,
আমার শুধু তোমার একটু সাহায্য চাই। আমি আপনার বাংকারের অক্সিজেন ফিল্টারটিকে একটু দেখতে চাই। দারিয়াস এটি সম্পর্কে আমাকে বলেছিলেন। আমাদের ক্যাম্পে শতাধিক লোক রয়েছে এবং সেখানেই একই ফিল্টার ইনস্টল করা হয়েছে। আমাদের অক্সিজেন ফিল্টারও খুব খারাপ। আমি শুধু আপনার অক্সিজেন ফিল্টারটিকেই দেখতে চাই এবং এটার থেকে একটু ধারণাও নিতে। সে জানতে চায় যে কিভাবে আমরা আমাদের অক্সিজেন ফিল্টারকে ঠিক করতে পারি। জবাবে মায়া বলে, দারিয়াস আমাকে তোমার সম্পর্কে কিছুই বলেন। আমি তোমাকে মোটেও বিশ্বাস করি না। আর যাই হোক, আপনি বাংকারের পিছনে আসতে পারবেন না, কারণ নিচে মাত্র 2জন মানুষের জন্যই অক্সিজেন আছে। তোমরা এখানে এলে আমরাও মরে যাব। তখন সেই মেয়েটি বলে, প্লিজ, আমরা আপনার বেশি সময় নেব না, শুধু আমাকে সেই মেশিনের ব্লুপ্রিন্ট দিন। মায়া তাদের এখান থেকে যেতে বলে, কিন্তু তারা এখান থেকে যায় না। ওদের দিকে তাকিয়ে জোহরা মায়াকে বলে, মা, আমার মনে হয় ওনাদের সাহায্য করা উচিত। ওরা আমাদের সম্পর্কে জানে এবং বাবার সম্পর্কেও জানে। এমনও হতে পারে ওরা হয়তো বাবার কথাও জানে, হয়তো বাবা ওদের সাথেই আছে। জোহরার কথা শুনে সে তাদেরকে ভেতরে নিয়ে আসার জন্য প্রস্তুত হয়, কিন্তু সে তাদেরকে এখনো বিশ্বাস করতে পারে না। সে প্রথমে বাইরে যায় এবং তাদের বন্দুকের কাছে নিয়ে যায় এবং তাদের সমস্ত অস্ত্র শুরু করে। সেই মেয়েটির নাম ছিল টেস। মায়া তার স্বামীর হাত বেঁধে তাকে মাটিতে শুতে বলে। তারা যা খুশি তাই করে। এখন মায়া যখন তাদের দুজনকে বাংকারে নিয়ে যাবে, তখন তার তৃতীয় স্বামীও এখানে আসে। তার হাতে বন্দুক ছিল। তার কারণে মায়া বিপদে পড়ে যায়, তাই মায়া তাকে গুলি করে, যার কারণে এই ব্যক্তিটির হাতে চোট লেগে যায়। মায়া তখনও তাদের বিশ্বাস করেনি এবং মন থেকে মায়া তখনও তাদের বাংকারের ভেতরে নিয়ে যেতে চাইছিল না। কিন্তু মায়া নিজে যখন বাংকারের ভেতরে যেতে শুরু করে, তখন সে আহত লোকটিও জোর করে তার ঘরের ভেতরে চলে আসে, যাকে মায়া বন্দি করে। টিএস এবং তার অন্য সঙ্গীরা যারা বাংকারের বাইরে ছিল, তারা আবারও মায়াকে অনুরোধ করার চেষ্টা করে, দেখুন, অনুগ্রহ করে আমাদের ভেতরে আসতে দিন, আমাদের ভেতরে আসাটা খুবই জরুরি। কিন্তু তাদের উপর থেকে মায়ের বিশ্বাস সম্পূর্ণই ভেঙে গেছে। টিএস তাকে বুঝিয়ে বলে, দেখুন, আমার এই তৃতীয় সঙ্গীটি আপনার সম্পর্কে কিছুই জানতো না। তিনি ভেবেছিলেন হয়তো আপনি আমার কোনো ক্ষতি করবেন, সেই জন্য সে আপনাকে গুলি করে। কিন্তু মায়া তার কোনো কথাই শুনছিল না। ঠিক তখনই টেসের সঙ্গীরা টেসকে বলে, দেখো, তোমার কথা মতো কাজ করে আমরা অনেক কিছুই দেখেছি। আমাদের দেরি হয়ে যাচ্ছে, আর আমরা এটাও চাই না যে সবাই মরুক। এখন আমরা আমাদের মতো কাজ করব। আসলে তাদের প্ল্যান এটাই ছিল, মায়ার বাংকারের দরজা ভেঙে জোর করে মায়ের বাংকারে প্রবেশ করার। কিন্তু মায়া কোনো সাধারণ মানুষ ছিল না। সে এই ব্যাপারে সব রকম কৌশলেই পটু ছিল। যত তাড়াতাড়ি তারা ড্রিলের মাধ্যমে তাদের বাংকারে গর্ত খোদা শুরু করে, মায়া তার দরজার একটি সিস্টেমের মতো একটা ইলেকট্রিক শক দিয়ে ড্রিলারটাকে নষ্ট করে দেয়। আর এইভাবেই তাদের মায়ের বাংকারে প্রবেশের প্ল্যানটা নষ্ট হয়ে যায়। এখন তারা একটি নতুন প্ল্যান করে, যার কারণেই টেস মায়ের বাংকারে যায় এবং সেই পাইপটি খুঁজতে শুরু করে, যার কারণেই বাইরের হাওয়া তাদের বাংকারের ভেতরে যায়। তাদের প্ল্যান অনুযায়ী টেস তার সঙ্গীকে বলেছিলেন যে তুমি বাংকারের বাইরে গেটের সামনে দাঁড়াও, মায়া বের হওয়ার সাথে সাথে তুমি তাকে ধরে ফেলো। আসলে টেস তার ফিল্টারের পাইপটি বন্ধ করে দিয়েছিল, যার কারণে তাদের বাংকারের অক্সিজেনের মাত্রাটা অনেকটাই কমে গিয়েছিল। সে চেয়েছিল অক্সিজেন বন্ধ হলেই মায়া বেরিয়ে আসুক, তাই তার সঙ্গীকে গেটের বাইরেই থাকতে বলেছিল। কিন্তু তার সঙ্গী তার কথা না শোনায় মায়া গেট থেকে বাইরে আসলেও তারা তাকে ধরতে পারেনি। আর মায়ার সুযোগ থেকেই তার বাংকারের উপর উঠে পাইপটি খুলে দেয়। পাইপটি খোলার পরই মায়া টেস ও তার সঙ্গীর দিকে গুলি করা শুরু করে। আর এই আক্রমণের কারণেই সেখান থেকে দুজনেই পালিয়ে যায়। এখানে টেস ও তার সঙ্গীর উপর খুব রেগে যায়, কারণ তার কারণেই তার প্ল্যানটি ব্যর্থ হয়। মায়া তখনও তার বাংকারের উপরেই লুকিয়েছিল। আর টেসের সঙ্গী যখন এই কথাটা জানতে পারে, সে সঙ্গে সঙ্গে বাংকারের উপর উঠে মায়াকে ধরে ফেলে। সবাই জোর করে ধরে মায়াকে বাংকারের সিসিটিভির সামনে নিয়ে আসে, যেখান থেকে তারা জোহরাকে বলে যে দরজা খোলো, না হলে আমরা তোমার মাকে মেরে ফেলব। এই দরজাটি হয়তো পাশ থেকে বা ভেতর থেকে খোলা ছিল। পাশ থেকে মায়া বের হয়নি, আর ভেতরের পরিবেশটি ইতিমধ্যেই নষ্ট হয়ে গেছিল। টেসের সঙ্গী যাকে মায়া বন্দি করেছিল, মায়া চলে যাওয়ার পরই সে নিজেকে কোনো রকমে ছাড়িয়ে নিতে সক্ষম হয়। সে জোরাকেও বন্দি করে, কিন্তু তার নিজেরও অনেক রক্তক্ষরণ হয়েছিল। জোরা তার পরিস্থিতির সম্পর্কে তাকে বলতে পারেনি, কারণ গেটের মাইকটি তার থেকে অনেকটাই দূরে ছিল এবং এটি নিজের থেকেই বন্ধ ছিল। অনেক চেষ্টা করে মাইকটিকে সে তার কাছে নিয়ে আসে এবং তাদের সে কথা বলা শুরু করে। সে মাইকে বলে, সম্ভবত সেই লোকটি মারা গেছে, কিন্তু সে মারা যাওয়ার আগে আমাকে বেঁধে রেখেছিল এবং এই কারণেই সে দরজা খুলতে পারে না। আর এটা শুনি টেস ও টেসের সঙ্গে খুব রেগে যায়। রেগে গিয়ে টেস মায়াকে বলে, দেখো, তোমার মেয়ে ভেতরে আটকে আছে, তুমি তাকে বাঁচানোর জন্য কি করবে? আর তুমি বাংকারটা খোলার জন্য যেটা করতে পারো এখন সেটাই করো। মায়া তখন বলে, একটাই উপায় আছে, কিন্তু তার জন্য তাকে অনেক দূর যেতে হবে। এই বাংকারটির আরেকটি পাস কি আছে, কিন্তু তা দারিয়াসের কাছেই ছিল। আর দারিয়াস 6 মাস আগে বাড়ি থেকে চলে গেছিল, এখনো সে ফিরে আসেনি। এখান থেকেই একটা সত্য
প্রকাশ পায় যে মায়া এই জিনিসটি চেয়েছিল যে দারিয়াস এখন মারা গেছে, কারণ সে দারিয়াসের কাছ থেকে চিঠি পেয়েছিল এবং সেখানেই সে জানতে পেরেছিল এই বাংকারের মধ্যে কেবল দুজনের বাঁচার জন্যই অক্সিজেন আছে এবং তিনি তাদের দুজনকে বাঁচাতে স্বেচ্ছায় মারা গেছেন। সে বলে আমি জানতে চাই দারিয়াসের মৃতদেহ এখন কোথায় আছে। দারিয়াসের কাছ থেকে চাবি পেতে টেস মায়ার সাথে চলে যায় এবং তার সঙ্গীকে এই দরজার সামনেই থাকতে বলে। একসাথে যেতে যেতে মায়া টেসকে বলে তুমি যদি মনে করো আমাদের এই মেশিনটা খুবই ভালো, তাহলে সেরকম কিছুই নয়। মৃত্যুর সাথে সাথে তার অক্সিজেনের মাত্রাও অনেক কমে গেছে। একদিন এমন আসবে যেই মেশিনটি কেবল একজনের জন্যই অক্সিজেন তৈরি করতে পারবে। এক্ষেত্রে আমাদের হাতে সময়ও খুব কম, আর আমরা এই মেশিনটাকে পরিবর্তন করারও চেষ্টা করেছি। এই সমস্ত কথা আর দারিয়াসের মৃত্যুর কথাও মায়া এতদিন জোরার কাছে লুকিয়ে রেখেছিল। কিছু দূর যাওয়ার পর অবশেষে মায়া দারিয়াসের মৃতদেহটাকে দেখতে পায়। এটা দেখে সে নিজেকে সামলে রাখতে পারে না, তাকে দেখে সে কাঁদতে থাকে। সেই সময় টেস তাকে বলে মায়া আমাদের কাছে বেশি সময় নেই, তুমি 5 কেজি নাও, চলো যাই, আমাদের অক্সিজেন কম। দারিয়াসের ব্যাগ থেকে চাবি বের করার সময় দারিয়াসের ব্যাগ থেকে সে একটা বন্দুক পায়, যে বন্দুকটা সে তার কাছেই রাখে। সে চাইলে এখানে সে টেসকে মেরে ফেলতে পারতো এবং সে নিজেও ফিরে যেতে পারতো, কিন্তু সে এটা না করে টেসকে সাহায্যই করে, কারণ কোথাও না কোথাও তাকে এখন টেসকে বিশ্বাসই করতে হচ্ছিল। এখানে সময় নষ্ট না করে বাংকারে ফিরে যেতে হলো মায়াকে। কিন্তু দুর্ভাগ্যবশত তারা যে গাড়িতে এখানে এসেছে সেই গাড়িটা সোলার ব্যাটারিও সেই সময় শেষ হয়ে গেছিল, আর তার সাথে মায়ার পায়ে গুরুতর আঘাতও লেগেছিল। মায়া হাঁটতেও পারছিল না, আর এই অবস্থায় তাদের ফিরে যাওয়া একটা বিশাল চ্যালেঞ্জ হয়ে গেছিল। টেস মায়াকে এই সময় বলে তুমি এখানে থাকো কিছুক্ষণ আর আমাকে বাংকারের চাবি দাও, আমি কথা দিচ্ছি আমি তোমাকে অবশ্যই নিতে আসবো। এখানে মায়ার জন্য টেসকে বিশ্বাস করা একটু কঠিন হয়ে গেল, সেই জন্য সে টেসের দিকে একটা বন্দুক দেখিয়েছিল এবং ঠিক সেই সময় টেসও তার দিকে একটা বন্দুক দেখিয়ে বলে মায়া ভুল করো না, সেখানে তোমার মেয়ের জীবন বিপন্ন, আর তোমার মেয়েকে বাঁচাতে চাইলে চাবিটা আমাকে দাও, আমি কথা দিচ্ছি আমি তোমাকে বাঁচাতে আসবই। আর মেয়ে জীবনের কথা শুনেই মায়া তাকে চাবিটা দিতে রাজি হয়। কয়েক ঘন্টার কঠিন পরিশ্রমের পরে টেসও দৌড়ে বাংকারে ফিরে যান। টেসের সঙ্গীরা আগে থেকেই সেখানে ছিল, আর এরা সবাই এখন বাংকারের ভেতরে যেতে চায়। জোরা তাদের দেখে খুব ভয় পেয়ে যায়। জোরা তাদের জিজ্ঞাসা করে আমার মা কোথায়। টেস তাকে বলে সে ভালো আছে, তার পায়ে আঘাত লাগে এবং সে এখানে আসতে পারেনি, কিন্তু সে বেঁচে আছে এবং আমি গিয়ে তাকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবো। জোরা তাকে জিজ্ঞাসা করে আর আপনি এই চাবিটা কোথায় পেলেন। এটা তো আমার বাবার চাবি ছিল। এখানে টেস তাকে আঘাত করতে চায়নি, কিন্তু তাকে এই সময় বলতেই হয়েছিল যে তার বাবা 6 মাস আগে মারা গেছেন। আর এই কথাটি শোনার পর জোরা খুবই ভেঙে পড়ে। টেসের অন্য সঙ্গীরা টেসের দিকে বন্দুক তাক করে এবং টেসকে বলে তুমি তোমার কাজ করো, আমাদেরকে দ্রুত ব্লু প্রিন্ট দিন। কিন্তু টেস তাদেরকে বলে দাঁড়াও, আমার একটু সময়ের দরকার। সে আরো বলে তোমরা এটা করো, আমাকে মায়াকে বাঁচাতে যেতে হবে। কিন্তু টেসের সঙ্গীরা জোড়ার দিকে বন্দুক দেখিয়ে টেসকে বলে আমাদের শুধু মেশিনের ব্লু প্রিন্ট দরকার, আর সেটা যদি তুমি না দাও তাহলে আমরা মেয়েটিকে মেরে ফেলবো। চাইতেও টেস মেশিনটির ফিল্টারটিকে খোলেন এবং এখানে তিনি কিছুই বুঝতে পারেন না, এবং এখানে তিনি তার অন্য সঙ্গীদের এবং তার বসকেও এই কথাটা বলেন। সে বলে আমি তোমাকে চিনতাম না, আমি রেডিও থেকেই মানুষকে শুনতাম, কিন্তু এই মেশিনটিকে পরীক্ষা করার জন্য আমাদের তার মাকে নিয়ে আসতেই হবে। এছাড়া এই মেশিনটি তেমন বড়ও নয়, এটি মাত্র দুজনকেই বাঁচিয়ে রাখতে পারে। এই কথা শোনার পর তার সঙ্গীরা তাকে গুলি করে, আর টেসকে মরতে দেখে জোরা খুব ভয় পেয়ে যায়, কারণ এখন সে এখানে অজানা পাগল মানুষগুলোর সাথে আটকা পড়ে গেছে। আর এখানে জোরা এটাও জানতে পারে যে কিছুক্ষণ পরে এই মেশিনটি মাত্র একজনকে অক্সিজেন দিতে পারবে। তাই সে বুঝতে পারছিল কিছুদিন পরে এই লোকগুলো তাকে মেরে। তার রাতটি এভাবেই কাটে এবং জোরা এখানে খুবই কাঁদতে থাকে। আর এখানেই দৃশ্য পরিবর্তন হয়, আর আমাদের দেখানো হয় জোরার মাকে অর্থাৎ মায়াকে দেখানো হয়। সে তখনও এখানে আটকে ছিল, আর সকালেও যখন টেস এখানে আসেন তখন সে বুঝতে পারে টেস তাকে প্রতারণা করে, আর তার সিলিন্ডারেও খুব কম অক্সিজেন ছিল। কিন্তু এটার মানে কি, সকাল হতে না হতে সূর্য এলো এবং তার গাড়ি চার্জ করে গেল। এর মধ্যেই তিনি দ্রুত গতিতে গাড়ি চালিয়ে তার বাংকারে পৌঁছান। বাংকারে আসার সঙ্গে সঙ্গে সে বায়ু পরিশ্রবণ পাইপটি বন্ধ করে দেন, যাতে ভিতরের অক্সিজেন বন্ধ থাকে। আর যারা তার বাংকারে বসে আছে তারা সবাই বাইরে বেরিয়ে আসে। বাংকারের সিস্টেমটি নষ্ট হওয়ার সাথে সাথেই লোকটি জোরাকে জিজ্ঞাসা করে কি হয়েছে, এটা কিভাবে ঠিক করবেন। সে কিছুই জানতো না। তারপর জোরা বলেন যে সৌরজগৎ প্রায়ই ক্ষতিগ্রস্ত হয়, এটা কিভাবে ঠিক করবেন। এটা ঠিক করার জন্য লোকটি জোরাকে বাইরে পাঠায়, যেখানে জোরা মায়াকে খুঁজে পায়। এখানে তারা একে অপরকে দেখা করে খুব খুশি হয় এবং একে অপরের সাথে একটা হাগও করে। তারা দুজন মিলে এখানকার সিস্টেম ঠিক করে দেন এবং জোরা যখন বাংকারের ভিতরে ফিরে যাওয়ার চেষ্টা, সেই লোকটি জোরাকে বাংকারের ভিতরে নিয়ে আসে না। তারকে বাইরে বের করার একটাই উপায় ছিল
বায়ু পরিশ্রবণ পাইপটি আবার বন্ধ করান। তাদের বায়ু পরিশ্রবণ পাইপটি বন্ধ করার সাথে সাথে সেই মানুষগুলো অক্সিজেন ছাড়াই বাইরে বেরিয়ে আসে। তারা বাইরে বেরিয়ে আসতেই মায়া তাদেরকে গুলি করে। এই হামলায় ওই ব্যক্তিটি মারা যায়, কিন্তু তিনি শুধু আহত হন। মায়া এবার দ্রুত তাদের বাংকারের গেটের দিকে ছুটে যায়, আর সেই লোকটিও জোর করে তাদের গেটের দিকে প্রবেশ করে। ভিতরে এসে তারা জানতে পারে যে এই লোকটি নিজেই এই সিস্টেমটিকে ঠিক করার চেষ্টা করে, যার কারণে তিনি এই সমস্ত ব্যবস্থাটাকে ধ্বংস করে দেন। ভেতরে প্রচুর গ্যাস ছিল। এছাড়া এই লোকটি তাদের দিকে একটি বন্দুকও ছোড়ে। মায়া তাকে বলে, এই বন্দুকটি ছুড়ো না, এই বন্দুক দিয়ে গুলি করলে এখানে আগুন লেগে যাবে, এখানকার ব্যবস্থা পুরোপুরি ধ্বংস হয়ে যায়। লোকটি তাদের কোনো কথাই শোনে না এবং এই বন্দুকটি দিয়ে গুলি করে। তারা দুজনেই অক্সিজেন মাস্ক পরেছিল, যার কারণে এরা অক্সিজেন বাংকার থেকে বাইরে বেরিয়ে আসেন, কেননা এই অক্সিজেন বাংকারে সেরকম অক্সিজেনও ছিল না। এখন তারা এটাই ভাবে তারা এখন কোথায় থাকবে, কারণ তাদের বাংকারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। বেঁচে থাকার একটাই আশা। কিছুক্ষণ আগেই টেস তাকে বলেছিল যে তিনি এমন একটা জায়গায় জানেন যেখানে শত শত মানুষ বসবাস করে, কিন্তু সেখানে তাদের দ্রুত চলার পরে অক্সিজেন ট্যাঙ্ক ফুরিয়ে গেছিল এবং তারা দুজনেই অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ফিরলে তারা দেখে যে কিছু লোক তাদের উদ্ধার করে এবং তারা সেই সম্প্রদায়ের কাছে অজ্ঞান হয়েছিল, যার সম্পর্কে টেস তাদেরকে বলেছিল। এই সম্প্রদায় সত্যিই বিদ্যমান এবং এখানে প্রচুর লোক বাস করত। মায়া এবং জোরা এখানেই থাকতে শুরু। এখানে বসবাসকারী সমস্ত মানুষই খুব ভালো ছিল এবং একে অপরকে সাহায্য করত। মায়া এবং জোরা তাদের ভালো কাজেও তাদেরকে সহযোগিতা করত। এই সম্প্রদায়ের জন্য তারা আরো অনেক বায়ু পরিশ্রবণ প্ল্যান্টও তৈরি করেন। মায়া ছিলেন একজন জীববিজ্ঞানী, আর তিনি খারাপ পরিস্থিতিতেও গাছপালা উপায় খুঁজে পেয়েছিলেন। তিনি অনেক গাছের চারা লাগান, গাছপালাগুলো বেশ বড় হয় এবং আশেপাশের সমস্ত মানুষের মধ্যে জেগে ওঠে। একদিন পৃথিবী ঠিক আগের মতোই হবে, সময় লাগলেও এটা কিন্তু ঠিক ঘটবে। আর এই সাফল্যের কথা ভেবে জোরা এবং মায়া দুজনেই খুব খুশি ছিল। আর এখানেই এই মুভিটি সমাপ্ত হয়। ধন্যবাদ।